আগুন বোমা বাজিতে আতঙ্ক, মোড়ে মোড়ে তল্লাশি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা, নাশকতা রুখে দিতে দেশ জুড়ে বিক্ষোভ। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে আজ। মৃত্যুদণ্ড আসা প্রসিকিউশনের বিচার বানচালে আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ। সন্ত্রাস করে বাধাগ্রস্ত করা যাবে না নির্বাচন, হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ জননিরাপত্তা, ভোট বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিত সংকট তৈরির অভিযোগ। সনদ বাস্তবায়ন আদেশ ও নভেম্বরে গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামাত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা। এবং 2 লাখ টাকা টার্গেট কিলিং, আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে সূত্রপুরে মামুনকে খুন, গ্রেফতার 5 বাড্ডায় ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, চাঁদপুরে গুলিতে বিক্রয় কর্মী নিহত। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরাসরি অভিযানের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও, মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। ডিএমপি বলছে নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। রাজধানীতে আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ। সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ধানমন্ডি, গুলিস্তান, কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই চলছে নাশকতা। জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এ পরিস্থিতিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এয়ারপোর্ট, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, কাকরাইল, হাইকোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর সব প্রবেশপথ ও হোটেল মেসে বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহভাজন কাউকে পেলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত থাকার কথা জানিয়ে ডিএমপি জানিয়েছে, নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নিয়মিত চেকপোস্ট চলমান রয়েছে। আমরা প্রয়োজন মনে করলে যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা চেকপোস্ট পরিচালনা করতে পারি। শুধুমাত্র ডিবির হাতেই 44 জন গ্রেফতার হয়েছে। কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে, এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। নগরবাসীর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ঢাকা মহানগরবাসী পুলিশ দ্রুততম সময় সাড়া দিবে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। লকডাউনকে ঘিরে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি কাউকে সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানানোর অনুরোধ ডিএমপির। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, 2024 সালের জুলাই আগস্টে যে কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের তৎকালীন এবং তৎকালীন প্রধানমন্ত্রী পরবর্তীতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ আরও 3 জনের যে মামলার রায়ের দিন ধার্য করার কথা রয়েছে আজ, সেটিকে ঘিরে কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে লকডাউনের ঘোষণা দেওয়া হয়, এরপর থেকে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে আমরা দেখেছি যে নাশকতার চেষ্টা করা হয় এবং বিচ্ছিন্ন বেশ কিছু ঘটনা কিন্তু পালাক্রমে ঘটে আসছিল। আওয়ামী লীগের যে বিভিন্ন কর্মী যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, বিভিন্নভাবে কিন্তু তারা চেষ্টা করছিল। তবে আমরা দেখেছি যে শুরু থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন এবং আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে সাধারণ মানুষের তৎপর হয়ে যারা এই ধরনের যে পেট্রোল বোমা মেরে বাসে আগুন ধরিয়ে দিচ্ছিলেন, যারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছিলেন, তাদের অনেকে কিন্তু আটকও করা হয়েছে। এবং আজকে সন্ধ্যা থেকে আমরা বেশ কয়েকটি ঘটনা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে জনতা বেশ কয়েকজনকে আটক করেছে, পুলিশ কয়েকজনকে আটক করেছে এবং সারা ঢাকা শহরে আমরা যে কয়টি জায়গায় ঘুরেছি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর সদস্যরা পুলিশ থেকে শুরু করে বিজিবি, সেনাবাহিনী, র্যাব বিভিন্ন জায়গায় কিন্তু তারা চেকপোস্ট করে তল্লাশি করছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে পাশে হাইকোর্টের যে প্রধান ফটকটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ এবং বিজিবি কিন্তু তারা যৌথভাবে এখানে চেকপোস্ট বসিয়ে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিজিবির একটি সাজোয়া যানও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া একটু বলে রাখি যে আমরা কারওয়ান বাজার, টিএসসি, মিরপুর, তারপরে মৌচাক এরকম বিভিন্ন কয়েকটি এলাকায় কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেছি। সেখানে আমরা দেখেছি যে তেজগাঁয়ে কিন্তু আমরা দেখেছি যে একটি যে স্টেশনে থাকা একটি পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটানো হয়েছে। সেখানেও আমরা দেখেছি যে দুজনকে আটক করা হয়েছিল, তবে সেই ট্রেনটিতে কিন্তু আগুন সেভাবে ধরতে পারেনি। একটি যে আসনে আসলে আগুন ধরে, পরবর্তীতে সেটি কিন্তু নিভিয়ে ফেলা হয়। তো সব মিলে বলা যায় যে কিছুটা যে নাশকতার চেষ্টা সেটি কিন্তু হচ্ছে, তবে ছিন্ন বিচ্ছিন্নভাবে সেই ঘটনাগুলো ঘটছে। যেহেতু আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, সাধারণ মানুষ কিন্তু তৎপর রয়েছে, সে কারণে কিন্তু সেই অর্থে আসলে তেমন কোনো নাশকতা ঘটানো সম্ভব হচ্ছে না আওয়ামী লীগ কিংবা তাদের সমর্থক কর্মীদের পক্ষ থেকে। তো এখন পর্যন্ত বলা যায় যে আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি এই বিচ্ছিন্ন ঘটনাগুলো বাদে। তো আমরা আশা করছি যে হয়তো তেমন কোনো ঘটনা ঘটানোর সুযোগও আসলে দেওয়া হবে না যারা আসলে লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছে তাদের। সব মিলে বলা যায় যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই যে হাইকোর্ট এলাকার পাশের সার্বিক পরিস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, পুড়ে গেছে অনেক নথিপত্র। এদিকে নাশকতার আগুনে গাজীপুরে পুড়েছে যাত্রীবাহী 3টি বাস। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে আগুন, ককটেল বিস্ফোরণ। মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী বাজারে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তার আগেই পুড়ে যায় প্রতিষ্ঠানটির আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। তবে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় বিজয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক। অনেক কিছুই পুড়ে গেছে, যেমন বিশেষ করে কালেকশন শিট, কিছু পাসবই, স্বাক্ষর কার্ড, বিভিন্ন রেজিস্টার। বাইরে থেকে গ্যাস কাটে দিয়া পেট্রোল দিয়া আগুন ছেড়েছে ব্যাংকের ভিতরে। এদিকে গাজীপুরের শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় বুধবার ভোর 5টার দিকে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় কয়েকজন যুবক। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাস, যা ধরা পড়ে মোবাইলে ধারণ করা ফুটেজে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই। এর আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভিআইপি পরিবহনের একটি বাস ও নবীনগর চন্দ্রা মহাসড়কের পানিশাইল এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কোনো ধরনের আতঙ্ক, কোনো ধরনের কোনো নাশকতা, এই ধরনের পরিস্থিতির জন্য উদ্ভব না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এদিকে চট্টগ্রামে 13 নভেম্বরকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিল আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন। এমন তথ্যের ভিত্তিতে বিকেলে নগরীর চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফিলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন 7 জনকে আটক করা হয়। তবে তারা নিজেদের রেস্টুরেন্টের কর্মী বলে দাবি করেন। তারা কি আদৌ এখানে চাকরি করে কিংবা কোনো ফেসিস্টের সাথে কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করব। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক তৈরির বারুদ, পেট্রোল বোমা, গান পাউডার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় 3 যুবককে আটক করা হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ও গণহত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির, জুলাই ঐক্য ও বিএনপি। লকডাউন কর্মসূচির নামে কোনো নাশকতার চেষ্টা হলে দেয়া হয় শক্ত হাতে দমনের হুঁশিয়ারি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে মিছিল বের করে ছাত্র শিবির। এই সময় পতিত আওয়ামী লীগ দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে অভিযোগ করা হয়। দাবি জানানো হয় জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ারও। নগরীর বদ্দারহাট থেকে লাঠি মিছিল বের করে জুলাই ঐক্য চট্টগ্রাম। স্লোগানে দাবি ওঠে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেফতারের। রাজশাহীতেও ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার প্রত্যয় জানান বক্তারা। আওয়ামী লীগের আগে বিচার হবে, তারপরে বাংলাদেশে নির্বাচন হবে। আওয়ামী লীগ যেই ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি দিতে যাচ্ছে তাদেরকে সাদরে আমন্ত্রণ করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ।
একই দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। পরে টাউন হলে সংক্ষিপ্ত সমাবেশে নাশকতা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন বক্তারা। নাশকতা প্রতিবাদে রংপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্র শিবির। একই দাবিতে গাজীপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কর্মসূচির নামে নাশকতা হলে শক্ত হাতে তার দমন করার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে আজ। জুলাই আগস্ট হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে প্রসিকিউশন। বিচার বানচাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলে মনে করে প্রসিকিউশন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও কামালের মামলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল সহ গোটা সুপ্রিম কোর্ট এলাকায়। বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা তাদের। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ভাগ্যে কি ঘটবে তা আদালতের উপর ছেড়ে দিয়েছেন তারা। অনারেবল অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অ্যাপ্রুভারের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে উনি গিল্টি প্লিড করবেন, যেটা উনি গিল্টি প্লিড করেছেন। অনারেবল ট্রাইব্যুনাল যে শর্তে ক্ষমা করেছেন সেটা ফুলফিল করেছেন, সে অনুযায়ী ওনারা নির্দেশ দেবেন। বিচার প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করেন মিজানুল ইসলাম। আইন দ্বারা এবং সংবিধানের গ্যারান্টি ক্লজ দ্বারা যে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা কোনোভাবেই কোনো বৈদেশিক ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়। স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। এদিন শাপলা চত্বর হত্যাযজ্ঞ এবং জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 জানুয়ারি দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। বুধবার এই দুই মামলায় হাজির করা হয় 9 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে সংস্কারের চেয়ে জননিরাপত্তাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় কথা বলেন তারেক রহমান। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংকট তৈরি করা হয়েছে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সত্যিকার সংস্কারের জন্য যে নির্বাচন দরকার তা বাধাগ্রস্ত করতে দেশে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হয়েছে। সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা, সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সংস্কারের চেয়ে জননিরাপত্তাকে গুরুত্ব দেওয়া উচিত। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, রাজপথে আন্দোলনের সঙ্গী কিছু দল নানা শর্ত জুড়ে দিয়ে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি করছে। পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো, জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আরেকটু গুরুত্ব পাওয়া দরকার। কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে।
সরকারের দুর্বলতার সুযোগে ইচ্ছেমতো দাবি আদায় করে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টাকারীরা নিজেদের রাজনৈতিক বিপর্যয় ডেকে আনছে বলেও সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। এ সময় তারেক রহমান জানান, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে তা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নাশকতা ও সন্ত্রাস করে ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এই কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ভোট আয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিন আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানীতে যানবাহনে চলছে অগ্নিসংযোগ ও বোমাবাজি। এই পরিস্থিতিতে নির্বাচন নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে আলোচনার বিষয়বস্তু নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইইউর প্রত্যাশার কথা। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনী আয়োজনে না থাকায় তাদের নিয়ে আলোচনার কিছু নেই মন্তব্য করে আমির খসরু বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে উৎকণ্ঠার কিছু নেই। নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এটাকে দমন করার জন্য সরকার, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। এ সময় সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান আমির খসরু। উৎকণ্ঠার কোনো কারণ তো নাই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। গণভোট সহ 5 দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম দিয়েছে জামাত সহ 8 দল। দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে রাজপথে থাকার হুঁশিয়ারি তাদের। সরকারকে দেশের পরিস্থিতি জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি। নভেম্বরেই গণভোট সহ 5 দফা দাবিতে সমাবেশের পরদিনই জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামী সহ 8 দল। বৈঠক শেষে বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনের সংবাদ সম্মেলনে জোটটির শীর্ষ নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া প্রশ্নবিদ্ধ হবে আগামী জাতীয় নির্বাচন। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সরকারের পাশে থাকবে 8 দল। সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত। গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ আগে অনুমোদিত না হলে জাতীয় নির্বাচনের মতো আইনগত সাংবিধানিক কোনো ভিত্তি রচিত হবে না। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আগামী 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি মেনে না নিলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর 12:30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই বলে জানান 8 দলের নেতারা। জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ইউনূস সরকার জনগণকে দূরে রেখে একা চলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বর্তমান বাংলাদেশে অনেকগুলো সংকট বিরাজ করছে। এই সংকটগুলোর মধ্যে
বড় একটি সংকটের জায়গা হলো সরকার, রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। ইউনূস সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে। ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না, রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না। জোট নয়, আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে অংশগ্রহণ করবে জানিয়েছে দলটির কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর। বুধবার বিকেলে হবিগঞ্জে জেলা গণ অধিকার পরিষদের জনসভায় একথা বলেন তিনি। কারোর সাথে জোট করার বা একীভূত হওয়ার খুব বেশি সুযোগ নাই। ফেব্রুয়ারির নির্বাচন কোনোভাবে পেছায় তাহলে দেশ একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে। জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য কিংবা গণভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবিটি, সেটি আমরা জাতীয় নির্বাচনের সাথে একই সাথে করার জন্য অনেকগুলো দল একমত হয়েছি। একটি গণভোট, একটি জাতীয় নির্বাচন আলাদাভাবে করার বাস্তবতা নেই। জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড। তবে ভাষণের সুনির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি। অন্তর্বর্তী সরকার যদি ফ্যাসিবাদের দোসরদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করে তবে খুনি হাসিনার মতো সেফ এক্সিট পাওয়ার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদেক কায়েম। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধকরণে তাদের দোসরদের সমূলে উৎপাটন, মুজিববাদ নির্মূলকরণ, জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার 10 পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে দেশে সংগঠিত গুম, খুন, দমন, পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে কিছু লোক বসে আছে যারা ফ্যাসিবাদের দোসরদেরকে বিভিন্নভাবে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। কেউ যদি এই ফ্যাসিবাদের দোসরদেরকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেন, বাংলাদেশে খুনি হাসিনা যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে নির্মূল করতে হবে। স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার সকল দোসরদের বিচার হবে, খুনি হাসিনার ফাঁসি হবে। কাজ শেষে বাড়ি ফেরা হলো না যুবকের। চাঁদপুরে বেঙ্গল চের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারে চলছে শোকের মাতম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ওষুধ নিয়ে ছেলে বাড়ি আসবে অপেক্ষায় বৃদ্ধ বাবা, কিন্তু ফেরা হলো না রুহুল আমিনের। মঙ্গলবার রাত 10টার দিকে কাজ শেষে চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের বেঙ্গলটির বিক্রয়কর্মী রুহুল আমিন মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুরের সমিতি ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। ডাকাত দলকে উনি সম্পূর্ণভাবে আটকে ফেলাইছে, উনি যাইতে পারেন না। কারণ ডাকাইতেরা যাওয়ার জন্য করছে কি, ওনারে গুলি করিয়া এখান থেকে চলে গেছে। ওনার 4টার সময় কয় আব্বা আমি যাইতেছি, সন্ধ্যার সময় আসার সময় আপনার লাই আমি ওষুধপত্র নিয়ে আসবো। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আশেপাশের যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা সংগ্রহ করি এবং যারা প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করি। এখানে অস্ত্র উদ্ধার সহ এই ঘটনার সাথে যে যারা জড়িত তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসবো। নিহত রুহুল আমিনের 5 বছর বয়সী এক ছেলে ও 3 বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ময়মনসিংহে বাবা মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর ও শাশুড়িকে থানায় নেওয়া হয়েছে। তবে নিহতের স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। ঘরের মেঝেতে পড়ে আছে বাবা রতন ও 7 বছর বয়সী মেয়ে নুরিয়ার নিথর দেহ। পাশে গলা ও হাতে জখম অবস্থায় পড়েছিল শিশুটির মা। চিৎকারের শব্দ শুনে বুধবার ভোরে তাদের ঘরে যান স্বজনরা। গুরুতর অবস্থায় গৃহবধূ জুলেখা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।
গাজীপুরে গার্মেন্টসে চাকরি করতেন রতন এবং স্ত্রী জুলেখা বেগম প্রায় 2 বছর আগে থেকেই দুবাইয়ে গৃহকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। স্ত্রী বিদেশে থাকাকালীন সময়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। গত 1.5 মাস ধরে জুলেখা ছুটি নিয়ে দেশে ফিরে বাবার বাড়িতেই রয়েছেন। ছুটি শেষে বুধবার দুবাইয়ে ফিরে যাওয়ার কথা ছিল তার। বোনজামাই বলতো যে তুমি বিদেশ যাইও না। সে তার নিজের সন্তানরা নিজে মারছে এবং সে তার নিজের স্ত্রীকে আহত করছে এবং নিজেও মারা গেছে। তার বউ যে আবার দুবাই যাবে, মনে করেন যে পাসপোর্ট ভিসা সব করে রাখছে। আমার ভাই হয় বাধা দিছে, এই পরিকল্পনা করে তারা এই মনে করেন মার্ডারটা করছেন। আমার ছেলে যারা মারছে আর আমি ফাঁসি চাই। এদিকে স্ত্রী জুলেখা পরকীয়ায় জড়িত সন্দেহের একটি চিরকুট নিহত রতনের লাশের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুলেখার বাবা মাকে থানায় নেওয়া হয়েছে। পুলিশ বলছে এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ সুরতালের পরে আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। পারিবারিক কলহর জের ধরেই হত্যাকাণ্ড বা আত্মহত্যা যাই বলি না কেন, এটা তো পরবর্তী তদন্তে বেরিয়ে আসবে আসলে কি। 9 বছর আগে ময়মনসিংহের হালুয়াঘাটের আমির খাকুরা গ্রামের জুলেখা বেগমের সঙ্গে শেরপুরের নালিতাবাড়ির খালিশাকুরা গ্রামের রতন মিয়ার বিয়ে হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আবারও অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় প্রাণহানি। মাদারীপুরের 2 যুবকের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। পালিয়েছে অভিযুক্ত দালাল। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি স্বজন এলাকাবাসী। পুলিশ বলছে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ভাগ্যের চাকা ঘুরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 1 সেপ্টেম্বর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাজিতপুর গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জাফর ব্যাপারী ও একই গ্রামের হামেদ আলী হাওলাদারের ছেলে সিরাজুল হাওলাদার। এরপর লিবিয়া পৌঁছে গত 14 অক্টোবর ইঞ্জিন চালিত নৌকায় ওঠে জাফর ও সিরাজুল সহ অর্ধশত যুবক। জ্বালানি শেষ হয়ে গেলে মধ্যসাগরে ভাসতে থাকে অভিবাসী বহনকারী নৌকাটি। 1 সপ্তাহ ভাসমান থাকার পর তীব্র শীতে সাগরেই মৃত্যু হয় জাফর ও সিরাজুল সহ বেশ কয়েকজন যুবকের। বিষয়টি দালাল চক্র গোপন রাখলেও গত মঙ্গলবার 2 যুবকের মৃত্যুর খবর পান স্বজনরা। দালালরা ফোন ধরে না, দালালে ফোলা খালি ওই যে খবর কইছে টাকা পয়সা আগে নিয়ে গেছে, খবর আর কয় নাই। দালালের মারফতে জানি এইরকম না কইরা আর কোনো প্রাণ জানি এভাবে না নষ্ট হয়। স্বজনদের অভিযোগ, মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য চর বাজিতপুর গ্রামের চান্দু সর্দারের ছেলে লোকমান সর্দার প্রলোভন দেখিয়ে 2টি পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় 30 লাখ টাকা। 2 যুবকের মৃত্যুর খবরে পলাতক লোকমান। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যদি আমরা অভিযোগ পাই তাহলে অবশ্যই সেটা তদন্ত হবে এবং যারা দোষী তাদের পানিশমেন্ট নিশ্চিত করব আমরা। বেশ কিছুদিন আগে দালাল লোকমানের 2 ছেলে সুমন ও সুজন অবৈধভাবে ইতালি পৌঁছায়। এরপর এলাকার মানুষকে খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ক্লাসে কোলাহল করায় ডাস্টার দিয়ে স্কুল ছাত্রীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে সুস্থ আছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। সিসিটিভি ফুটেজে দেখা যায় কোলাহল করায় প্রধান শিক্ষক ফারুক আহমেদ স্কুলের পাশের ক্লাসরুম থেকে 7ম শ্রেণীর ক্লাসে এসে হাতে থাকা ডাস্টার দিয়ে সাইদা নামে এক ছাত্রীর মাথায় বেশ কয়েকটি আঘাত করে। এতে রক্তাক্ত হয়ে আহত হয় সে। একই সময় ক্লাসরুমে থাকা অন্য ছাত্রীদের কয়েক মিনিট কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। গত 9 নভেম্বর বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটে এই ঘটনা। আহত ছাত্রী স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও এলাকাবাসী। ফয়লা ডাস্টার দিয়ে বাড়ি মারছন, বারোতে উপরে আমার হননে আর আমার বাচ্চাটারে মানে করে থাল্লা বরাবর যে মারটা মারছন, মানে আমি দেখা মানে আমি বরদাস্ত করতে পারছি না। এখন পর্যন্ত স্কুল থেকে একজন মানুষই আমার বাড়িতে আসে নাই। আমি আমার বাচ্চার সুস্থ বিচার চাইলাম। স্কুলে বেদ ব্যবহার করা হয় না, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলছেন সহকারী প্রধান শিক্ষক। 2022 সালে ব্রেন স্ট্রোক করার কারণে যদিও প্রতিষ্ঠানে আসেন, হয়তো কি ভাবমূর্তি হয়েছিল আমি জানি না, আমি প্রতিষ্ঠানে ছিলাম না। তো সর্বোপরি যে বিষয়টা, আমার স্টুডেন্ট, আমার ছাত্র, আমার সন্তানের মতো, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। কেশবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে 7 শতাধিক শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। পুরনো ও ত্রুটিপূর্ণ মিশরীয় বিমান ভাড়া আনায় রাষ্ট্রের 741 কোটি টাকার ক্ষতির মামলায়
আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাবেক বিচারপতি AFM মেজবাউদ্দিন সহ 3 জন। জামিন পাওয়া অপর আসামিরা হলেন পরিচালক পরিষদের সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ ও সাবেক পরিচালক ফজলে কবির। বুধবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় আবেদন মঞ্জুর করেন আদালত। গেল 4 নভেম্বর এ মামলায় 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এখন পর্যন্ত 14 জন জামিনে মুক্ত আছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যৌক্তিক শুল্কায়ন, কারখানায় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, বিভিন্ন স্তরে চাঁদাবাজি বন্ধ থাকলে রমজানে বাজার সহনীয় থাকবে। FBCC আয়োজিত সেমিনারে এমন আশ্বাস দেন খুচরা পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা। সংকট নিরসনে প্রয়োজনে সরকারকেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। এদিকে রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন তেল ও চিনি আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রতি বছরই রমজান এলে অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর ও ফলমূল সহ নিত্যপণ্যের বাজার। তবে আসছে রমজানে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি চান না ব্যবসায়ীরাও। বুধবার রাজধানীর মতিঝিলে FBCCI আয়োজিত এক সভায় এমন প্রত্যাশার কথা জানান তারা। আন্তর্জাতিক বাজার বাড়ে, আমাদের যে দেশের যে মিলগুলো আছে তারা ডেলিভারি সাপ্লাই চেইনগুলো ডিস্টার্ব করে দেয়। চাঁদাবাজির মহা প্রলয় চলছে, আমরা কি করব? মাল নামালে চাঁদা দিতে হয়, মাল উঠালে চাঁদা দিতে হয়। 2 টাকা যদি আপনার চিনিতে বেড়ে যায় তাহলে দেখা যায় কারণ বাজারকে আপনারা 2 লাখ টাকা জরিমানা করে দিলেন। এ সময় শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগেও আমদানির পরামর্শ দেন বাজারজাতকারক ও আমদানিকারকরা। ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? মিলগুলোকে যথেষ্ট পরিমাণে গ্যাস ইনশিওর করতে পারলে কোনো সমস্যা হবে না। 2 বছর যাবত 1 কন্টেনার খেজুর ইম্পোর্ট করতে গেলে আপনার শুল্ক দিতে হয় এই 25 মেট্রিক টন খেজুরের আপনার 30 থেকে 35 লাখ টাকা। এ সময় FBCCI প্রশাসক ও ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও NBR এর সঙ্গে আলোচনার আশ্বাস দেন। আমরাও মনে করি যে জাতীয় রাজস্ব বোর্ড নিশ্চয়ই আমাদের এই আপনার যে কনসার্ন, এটা এখানকার সবারই কনসার্ন, এটা আমরা কনভে করব। এদিকে দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান সরবরাহ স্বাভাবিক রাখতে রোজার আগে পর্যাপ্ত ভোজ্য তেল, চিনি আমদানি করা হবে। রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের কিছুটা শর্টেজ আছে। শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যেটা ওরকম জন্য থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল। আমদানিতে যেন এলসি জটিলতা তৈরি না হয় সেদিকে ব্যাংকগুলোকে বিশেষ নজর দেওয়ার তাগিদ বাজার সংশ্লিষ্টদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের জেটিতে এতদিন বিদেশি রাবার ফেন্ডার ব্যবহার করা হলো, এবার প্রথমবারের মতো স্থাপন করা হলো দেশের তৈরি ফেন্ডার। বন্দরের NCT 5 নম্বর জেটিতে খুলনা শিপইয়ার্ডে তৈরি ফেন্ডার প্রতিস্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। দেশের তৈরি ফেন্ডার বন্দরে ব্যবহারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, বাড়বে দেশের সক্ষমতা। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের অন্যতম জেটি NCTতে প্রতিদিনই বিশাল বিশাল আকৃতির মাথার ভেসেল নোঙর করে। আর এসব জাহাজ বার্থিং এর সময় এগুলোর গতি কমিয়ে জেটি ও জাহাজের মধ্যে সংঘর্ষ এড়াতে সাহায্য করে কয়েক টন ওজনের রাবার ফেন্ডার। এতদিন জেটিগুলোতে যেসব ফেন্ডার ব্যবহার করা হতো তা সবই বিদেশ থেকে আমদানি করা, যেগুলো বেশিরভাগেরই মেয়াদ শেষ হয়ে এসেছে। বুধবার NCTর 5 নম্বর জেটিতে নতুন করে শুরু হয় ফেন্ডার প্রতিস্থাপনের কাজ। আর এসব ফেন্ডার খুলনা শিপইয়ার্ডের তৈরি। চট্টগ্রাম বন্দর ও খুলনা শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে এর কার্যক্রম উদ্বোধন করেন। এই সময় তারা বলেন, দেশের তৈরি ফেন্ডার বন্দরে ব্যবহার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। একই সঙ্গে সাশ্রয়ী হবে বৈদেশিক মুদ্রা, বাড়বে দেশের সক্ষমতা। মিশনারি নেতৃত্বে চট্টগ্রাম বন্দর যেভাবে এগোচ্ছে ইন টার্মস অফ ডিজিটালাইজেশন, ডেভেলপমেন্ট, সবকিছুতেই প্রত্যেকটা কন্টেইনার টার্মিনালের কাজ সমাপ্ত হয়েছে। তারপরে আমাদের এখানে আসবে আপনার APM টার্মিনালের কাজ শুরু হবে খুব শীঘ্রই। তো এই সব জায়গায় কিন্তু আমাদের প্রচুর রাবার ফেন্ডারের প্রয়োজন হবে। খুলনা শিপইয়ার্ডে তৈরি করা রাবার ফেন্ডারের গুণগত মান আন্তর্জাতিক এবং কয়েক ধাপে পরীক্ষা নিরীক্ষার পর তা চট্টগ্রাম বন্দরে স্থাপন করা হচ্ছে। 40,000 ডেডওয়েট টন মানে ভরবেগ সম্পন্ন কোনো জাহাজ যদি ফিরতে চায়, তাহলে বন্দরের জেটিতে কোনো দুর্ঘটনা ছাড়াই সুন্দরভাবে এই রাবার ফেন্ডারের মাধ্যমে বন্দরের সাথে
যুক্ত হতে পারবে। চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ফেন্ডার রয়েছে মোট 98টি, এর মধ্যে ৫ নম্বর জেটিতেই 18টি, যা প্রতিস্থাপনের সময় লাগবে প্রায় 1 মাস। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের ওষুধ শিল্পকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালী করতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত এবং নীতি সহায়তা চেয়েছে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ। মুন্সিগঞ্জের গজরিয়া ওষুধ শিল্পে পার্ক বিনিয়োগ পরিবেশ তৈরিতে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় উদ্যোক্তাদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা, এলডিসি থেকে উত্তরণের পর ওষুধ শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা তৈরিতে এপিআই খাতের নীতি, বিনিয়োগ, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম সমন্বয় ও তত্ত্বাবধানের দাবি জানান বক্তারা। স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখলাম 100টি টপ 100 ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে 70% কোম্পানি নেগেটিভ গ্রোথ, 30% কোম্পানি যদি আপনারা ভিজিট করেন তারা ব্যাংকরাপ্ট, আর অনলি 30% কোম্পানি গ্রোথে আছে। যে কোনো একটা শিল্পের, যে কোনো একটা দেশের মূল চালিকা শক্তি হলো স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, এগুলি হলো ব্যাকবোন। বর্তমানে ওষুধ শিল্প এই অবস্থায় আছে এবং আমাদের জন্য একটু যদি এক পা একটু আগায় দেন, ইনশাল্লাহ বাদ বাকি আমরা করে ফেলতে। বোমা বিস্ফোরণের ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার পেছনে ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে শাহবাজ শরীফ প্রশাসন। অপরদিকে নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের দায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর উপর চাপিয়েছে ভারতের বিভিন্ন মহল। বিশ্লেষকরা বলছেন, নতুন উত্তেজনা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করছে। দুই প্রতিবেশী দেশ যাদের বৈরিভাব সম্প্রতি যুদ্ধ পর্যন্ত গড়াতে দেখা গেছে। পরপর দুই দেশের রাজধানীতেই ঘটেছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, আর তাতেই রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছেন বিশ্লেষক ও কূটনীতিকরা। সম্প্রতি ভারতের নয়াদিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে বোমা হামলার পর থেকেই আবারও পাল্টাপাল্টি দোষারোপে মেতেছে দুই দেশ। সোমবার ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকেই সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্তে নামে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। দেশব্যাপী নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী দলের কার্যক্রম জোরদার করা হয়। ওই হামলায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলেও দাবি করা হয়। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের আম আদমি পার্টির এক নেতা দাবি করেন, এমন ভয়াবহ হামলার পেছনে শুধুমাত্র ইসলামাবাদেরই হাত থাকতে পারে। এমনকি এর জন্য যুদ্ধবিরতিকেও দায়ী করেন তিনি। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের দাবি, আটককৃতদের একজন জানিয়েছেন, আগামী বছর 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে সহিংসতার পরিকল্পনা ছিল তাদের। এদিকে মঙ্গলবার ইসলামাবাদে আদালত চত্বরের সামনে হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এমনকি একই দিনে হওয়া ক্যাডেট কলেজের হামলাতেও নয়াদিল্লিকে দায়ী করেন তিনি। তবে এই অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। পাকিস্তানের এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের দুর্বল নেতৃত্ব থেকে মনোযোগ সরানোর জন্য কৌশল হাতে নিয়েছে তাদের প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, প্রমাণ ছাড়াই দুই দেশ একে অপরকে দোষারোপের খেলায় মেতে উঠেছে। তবে এ ধরনের হামলা চলতে থাকলে এর পেছনে যাদেরই হাত থাকুক না কেন, ভারত পাকিস্তান সম্পর্কে তা নেতিবাচকভাবে প্রভাব ফেলবে বলে মত তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইতালিতে গত 3 বছরে বেড়েছে সড়ক দুর্ঘটনার হার। ইউভুক্ত 27 দেশের মধ্যে ইতালির অবস্থান 18তম। সড়কে নিরাপত্তা কমায় শঙ্কিত স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। এদিকে সড়ক দুর্ঘটনার জেরে দেশটিতে বছরে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 22,003 বিলিয়ন ইউরো। ইতালি থেকে মাকসুদুর রহমানের তথ্যচিত্র রিপোর্ট। প্রায় 3 লাখ বর্গ কিলোমিটার আয়তনের দেশ ইতালিতে মহাসড়ক রয়েছে 1,84,000 কিলোমিটার। সড়কগুলোতে প্রায় 4 কোটি 80 লাখ যানবাহন চলাচল করে। শিল্প সমৃদ্ধ উন্নত দেশটির রাস্তাঘাট বিশ্বমানের এবং ট্রাফিক সিস্টেমও বেশ উন্নত। তারপরও সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
পরিসংখ্যান বলছে 2024 সালে ইতালিতে 1,73,364টি সড়ক দুর্ঘটনায় প্রায় 2,30,000 জন আহত এবং 3,030 জনের মৃত্যু হয়েছে, যা 2023 সালের তুলনায় 4.1% বেশি। 2024 সালের তুলনায় চলতি বছর সড়ক দুর্ঘটনা আরও বেড়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও প্রাণ হারান। বর্তমান সময়ে ইতালিতে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে আমাদের বাংলাদেশি সহ অনেক মৃত্যুবরণ ঘটনা ঘটেছে। আমরা চাই সতর্কতার সাথে রাস্তাঘাটে যেন আমরা চলাচল করতে পারি, এদেশের আইন কানুন মেনে যেন আমরা গাড়ি চালাতে পারি। সড়ক দুর্ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের মধ্যে ইতালির অবস্থান 18তম। অতিরিক্ত গতি, নিয়ন্ত্রণ ব্যর্থতা, অবৈধ পার্কিং, সেলফোন ব্যবহার, ওভারটেকিং, ট্রাফিক আইন লঙ্ঘন, অদক্ষ ড্রাইভিং, মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবন সহ নানা কারণে দেশটিতে সড়কে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কঠোর ট্রাফিক আইন প্রয়োগ, গাড়ি চলাচলের সঠিক নিয়ম মেনে চললে সড়কে দুর্ঘটনা কমবে বলে মনে করছে ইতালির স্মার্ট সিটি ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ইতালি। দেশটিতে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 22,003 বিলিয়ন ইউরো। সময় সংবাদ, ইতালি। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী চট্টগ্রামবাসীদের চট্টগ্রাম উৎসব 2025। সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে অনুষ্ঠিত উৎসবে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি যোগ দেন। ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। দুপুরের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। স্থানীয় শিল্পীদের পরিবেশনার পর মঞ্চে ওঠেন নকিব খান ও রেনেসা ব্যান্ড। প্রবাসীদের মুখে ফুটে ওঠে নিজের মাটির স্মৃতি আর আনন্দের রং। চার ঋতুর দেশ দক্ষিণ কোরিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর ঋতু শরৎকাল। পাহাড়, বন, পার্ক থেকে শুরু করে শহরের রাস্তাঘাট পর্যন্ত সেজে ওঠে লাল, হলুদ আর কমলা পাতার অপরূপ সাজে। এই সৌন্দর্য উপভোগ করতে নামি আয়ারল্যান্ডে দেখা যায় পর্যটকদের ভিড়। প্রকৃতির এমন রঙিন রূপ শুধু বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের টেনে আনেন এই ছোট্ট দ্বীপটিতে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার চারদিকে এখন প্রকৃতির রঙিন ক্যানভাস। দেশ জুড়ে গাছের পাতাগুলো সেজে উঠেছে নানা রঙে। শরতের রঙিন ছোঁয়ায় যেন রং ছড়াচ্ছে। প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে কোরিয়ায় দেখা যায় এই অনন্য দৃশ্য। এখানে শরৎ মানেই প্রকৃতির এক নিঃশব্দ উৎসব। দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম নামি আইল্যান্ড। হান নদীর শাখা জুড়ে বিস্তৃত এই ছোট্ট দ্বীপটি সিউল থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। ফেরি কিংবা নদীর উপর দিয়ে জিপ লাইনের মাধ্যমে দ্বীপটিতে যেতে হয় পর্যটকদের। পুরো দ্বীপটি যেন মনোমুগ্ধকর চিত্রকর্ম, যেখানে রং তুলি দিয়ে প্রকৃতি যেন নিজেই আঁকছে সব সৌন্দর্য। জিঙ্কু, ম্যাপেল ও পাইন সহ কয়েক প্রজাতি গাছের পাতাগুলো লাল, হলুদ, কমলা আর সোনালী রঙে সেজে উঠেছে দ্বীপটি। প্রকৃতির এই রঙিন রূপ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দেশ বিদেশি হাজারো পর্যটক। আজকে প্রথম আমি এখানে আসছি। আজকে আসার পরে আমার যে অনুভূতিটা, সত্যি এটা অনেকটাই নিজের কাছে আনন্দদায়ক। কারণ এখানকার পরিবেশটা এবং এখানে যে পরিমাণ পাতার যে উৎসবটা, প্রতি বছরই এই সময় মানুষ এখানে আসে। এটা কোরিয়াতে যারা আছেন তাদের সবাইকে বলবো আপনারা এখানে আসেন, আপনাদের খুবই ভালো লাগবে। এই সুন্দর প্রকৃতির মধ্যে সাইকেল চালানো সত্যিই অনেক মজার। এদিকে উট পাখি, ময়ূর এবং প্রচুর কাঠবিড়াল দেখেছি। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো আরো অনেক কিছু আছে। প্রকৃতির সঙ্গে এই অপরূপ সুন্দর মুহূর্তগুলো আরো আনন্দময় করে তুলেছে কাপল সাইক্লিং। দ্বীপের চারপাশে তৈরি করা হয়েছে বিশেষ সাইকেল লেন, যেখানে যুগলরা পাশাপাশি বসে দুই চাকার সাইকেলে ঘুরে দেখছেন শরতের অপূর্ব দৃশ্য। এ সময় দ্বীপটিতে প্রতিদিন কয়েক হাজার প্রকৃতিপ্রেমীর মিলন মেলা হয়। অনেকেই এই রঙিন পাতার নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন। কোরীয় জনপ্রিয় ড্রামা উইন্টার সোনাটার শুটিং স্পটের কারণে দ্বীপটি জনপ্রিয়তার শীর্ষে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আগুন বোমাবাজিতে আতঙ্ক, মোড়ে মোড়ে তল্লাশি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা। নাশকতা রুখে দিতে দেশ জুড়ে বিক্ষোভ। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে আজ। মৃত্যুদণ্ড আসা প্রসিকিউশনে বিচার বানচালে আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ।
এবং সন্ত্রাস করে বাধাগ্রস্ত করা যাবে না নির্বাচন, হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ জননিরাপত্তা, ভোট বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিত সংকট তৈরির অভিযোগ। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।